আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমার আজকের এই ভিডিওটি এই মুহূর্তে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে বা যারা দেখছো তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ মিরাদুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ, পাশাপাশি সহপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি স্কাইটাস টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজে। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা যারা বিশেষ করে বাণিজ্য বিভাগের স্টুডেন্ট আছো তাদের যে হিসাব বিজ্ঞান বিষয়ের ধারাবাহিক আলোচনার আজকে আলোচনা করব তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের 2 নম্বর অঙ্ক সয়ন ব্রাদার্স। কালকে আলোচনা করেছিলাম 1 নম্বর অঙ্ক, সেই তারই ধারাবাহিকতায় আমি দেখো তোমাদের বোর্ডে আমার পিছনে একটি অঙ্ক তুলে রেখেছি। তো অঙ্কটি আমার একটা ভালো করে পড়ি। এটা আমি এই জায়গা সংকলনের জন্য আমি ছোটো করে লিখছি আমার মুক্ত করে। এখন দেখো 2 নম্বর আছে তোমাদের পাঠ্যবই সয়ন ব্রাদার্সের হিসাবগুলো নির্মূল। আমি যেহেতু এই পাশে লিখি নাই, বাদ দিই। 2017 সালের জানুয়ারি 1 ব্যবসায় মূলধন আদান করছে 75,000 টাকা, 18,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দিছে। 7 তারিখ ধারে পণ্য বিক্রয় করছে 50,000 টাকা, 10 তারিখ হচ্ছে নগদে মণিহারি করে 2200 টাকা। মালিক ব্যক্তিগত তহবিল হতে ছেলের স্কুলের বেতন প্রদান করছে 2,000 টাকা। সুমনা ট্রেডার্সের নিকট হতে 30,000 টাকা পাওয়া গেল। ঠিক আছে, এখন আমাদের এটা হচ্ছে উদ্দীপক থেকে আমাদের যে উত্তর করতে সেই 3টা প্রশ্ন হচ্ছে নিচে দিয়েছি। লেনদেন না এমন ঘটনা সমূহ নির্ণয় করে মোট পরিমাণ নির্ণয় করো। লেনদেন না এমন ঘটনা চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। 2 নম্বরে খ নম্বর আছে লেনদেন চিহ্নিত করে কারণ সহ ব্যাখ্যা করো। উপযুক্ত লেনদেন দ্বারা হিসাব সমীকরণের প্রভাব দেখা। দেখো আমরা গতকালকে 1 নম্বরে যে অঙ্ক করেছিলাম সেম অঙ্কই, প্রশ্ন 3টা সেম, শুধুমাত্র উদ্দীপক একটু আলাদা। আমরা অবশ্যই যদি মনোযোগ সহকারে আমার পূর্বের ক্লাসগুলা তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই প্রত্যেকটা অঙ্কেরই অ্যান্সার করা সম্ভব তোমাকে দিয়ে। ঠিক আছে, তো আমি কথা বেশি বাড়াবো না, চলে যাবো সরাসরি অঙ্কে। আমি শর্ট কাটবো। প্রথম শখ যেটা তারিখ বিবরণ টাকা টাকা। ক নম্বর তারিখ বিবরণ টাকা টাকা। ছোট শখ কাটতে হবে, পুরো ইংলিশটা দেখে শখ কাটার দরকার নেই। তোমরা অনেকে আমার যারা অফলাইন স্টুডেন্ট আছে ওরা দেখে পুরো খাতা ধরে শখ কাটে, পরে দেখা গেছে 2 লাইনের অঙ্ক। ঠিক আছে, অবশ্য তোমরা এটা প্রথম যারা আসে তারা সবসময় একই কাজ করে, আমিও করেছিলাম। এখন পরবর্তীতে যারা আবার আস্তে আস্তে শিখে যাবে তাদের আর সমস্যা হবে না। এখন দেখো আমাদের এরই বিরুদ্ধে কোনটা কোনটা লেনদেন না, লেনদেন তো সবগুলো আমি দেখতেছি, কিন্তু ব্যবসায়িক লেনদেন না যেগুলো সেগুলো আমরা লক্ষ্য করি। মূলধন আনয়ন করা হয়েছে, এই ক্ষেত্রে আমাদের কি হয়েছে, ব্যবসায়ের নগদ টাকা বৃদ্ধি পাইছে এবং মালিকের অধিকার বৃদ্ধি পেয়েছে। তার মানে এটা লেনদেন। 18,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দিয়েছে, এটা একটা কি টাকার উল্লেখ আছে, কিন্তু কেবল নিয়োগ দিছে, ম্যানেজার তো কাজও করে নাই, 1 মাস পরে টাকা পাবে। ঠিক আছে, তার মানে এইটা কোনো ধরনের লেনদেন হয় না, শুধুমাত্র একজন কর্মী নিয়োগ করা হয়েছে, সে কাজও করে নাই, 1 মাস পূর্তির পরে তাকে বেতন দিতে হবে। তার মানে এটা লেনদেন না। আমরা লিখতে পারি কি 2017 জানু 2 ম্যানেজার নিয়োগ কত টাকা, 18,000 টাকা। তারপরে আছে ধারে পণ্য বিক্রয় করার ফলে কোম্পানির আয় বৃদ্ধি পাইছে, যদিও টাকা পায়নি, অবশ্যই পাবে। ঠিক আছে, তার মানে এটা ব্যবসায়িক লেনদেন। নগদে মণিহারি মণিহারি কিন্তু ক্রয় করছে, টাকা দিয়ে দিয়েছে, মণিহারি যে জিনিসগুলা ওইটাও পাইছে, তার মানে এটাও লেনদেন। মালিক ব্যক্তিগত, এই যে এটা একটা কথা আছে, মালিক ব্যক্তিগত হবে ছেলের স্কুলে বেতন দিয়েছে, তার মানে এটা মালিকের ব্যক্তিগত লেনদেন, ব্যবসায়ের লেনদেন না। আশা করি বোঝাতে পারছি। কত তারিখ, 12 তারিখ লিখতে হবে ব্যক্তিগত তহবিল হতে ছেলের স্কুলের বেতন প্রদান। কত টাকা, 2,000 টাকা। উপরে লিখতে হবে লেনদেন না এমন ঘটনা চিহ্নিত করে তার মোট পরিমাণ নির্ণয় করা হলো। আশা করি ক নম্বরে কোনো সমস্যা হবে না। এবার আসো খ নম্বর দেখি বলছে লেনদেন চিহ্নিত করে কারণ সহ ব্যাখ্যা করে। তার মানে লেনদেন তো আমরা চিহ্নিত করছি, এই 2টা বাদ দিয়ে যতগুলো সবগুলাই লেনদেন। আশা করি
বুঝাইতে পারছি। এখন ক নম্বর কি, ক নম্বর সব করতে পারি আমরা এরকম, তারিখ লেনদেন কিনা এই সরাসরি কারণ সহ ব্যাখ্যা। তারিখ লেনদেন কিনা এ ইকুয়াল এল প্লাস ই কারণ সহ ব্যাখ্যা। ঠিক আছে, লেনদেন চিহ্নিত করে তার কারণ সহ ব্যাখ্যা করা হলো। উপরে খ নম্বরে শিরোনাম লিখতে হবে লেনদেন চিহ্নিত করে কারণ সহ ব্যাখ্যা করা হলো। ঠিক আছে, যেহেতু আমরা লেনদেন চিহ্নিত করব সেহেতু আমাদের 2017 জানুয়ারি 1 তারিখের লেনদেন আমরা বুঝতে গেছি, কারণ যেগুলো লেনদেন না সেগুলো আমরা আগে লিখে ফেলেছি, তার মানে বাদ বাকি যতগুলো আছে সবগুলো লেনদেন। এখানে ব্যবসায় যেহেতু মূলধন আনয়ন করা হয়েছে, গতকালকে যে কারণ লিখছিলাম আজকেও সেই একই কারণ। কারণ আমি একটু করে দেখাই, নগদ মূলধন, নগদ টাকা হচ্ছে ব্যবসায় বাড়ছে, পক্ষান্তরে মালিকানা সত্ত্ব বাড়ছে, মালিকের যে অধিকার সেটার নাম হচ্ছে মূলধন, সেই মালিকানা সত্ত্ব বাড়ছে। তার মানে কারণ সম্পদ নগদ এ বৃদ্ধি ও মালিকানা সত্ত্ব মূলধন এই বৃদ্ধি। বুঝতে পারছি, সহজ না? গতকালকে সেম যে লেনদেন করেছিলাম মূলধনের ক্ষেত্রে একই কারণ, মূলধন যতগুলো অঙ্কে মূলধন আছে সবগুলো মূলধনের একই কারণ। তারপরে আসো 18,000 টাকা বেতনে একজন ম্যানেজার নেবে, কিন্তু লেনদেন না আমরা আগেই করছি, 7 তারিখ হচ্ছে লেনদেন, এইটা লেনদেন। লেনদেন কি বিক্রয় করছে, বিক্রয় করলে কি টাকা আসে না যায়? বিক্রয় করলে টাকা আসে, তার মানে বিক্রয় আসছে আয়, বিক্রয় কি আয়, বিক্রয় কি আয়। এখন টাকাটা আমি পাইছি নাকি বাকি আছে? টাকাটা অবশ্যই বাকি আছে। আমি প্রথম যে ক্লাসগুলো করেছিলাম ওইখানে বলেছিলাম আয়ের বকেয়া সম্পদ, ব্যয়ের বকেয়া দায়, আয়ের বকেয়া সম্পদ, ব্যয়ের বকেয়া দায়। যেহেতু আয়ের বকেয়া সম্পদ, তার মানে দেখা আমি আয়ের বকেয়া এইটাতে লেখা আছে দেনাদার বা প্রাপ্য হিসাব। এটা হচ্ছে সম্পত্তি, এটা হচ্ছে আয়। কিসের অংশ? আয় হচ্ছে মালিকানা সত্ত্বের একটা গুরুত্বপূর্ণ অংশ। তার মানে আমরা যে লিখছি মালিকানা সত্ত্বের সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি, তা সি যে ক্যাপিটাল, আর এ হচ্ছে রেভিনিউ, রেভিনিউ অর্থাৎ হচ্ছে আয়। তার মানে আয় যদি আসে তাহলে মালিকানা সত্ত্ব প্রভাব পড়ে। কারণ লিখতে হবে কারণ এটা কি সম্পদ, কোন সম্পদ বাড়ছে? দেনাদার এ বৃদ্ধি ও আর কি আছে বিক্রয় সময়, তারপরে মালিকানা সত্ত্ব। আয় ইউ বৃদ্ধি। বুঝছি? পরবর্তীতে আছে মালিক নগদে মণিহারি ক্রয়। মণিহারি কি জিনিস আমরা একটু বুঝি। মণিহারি এমন একটা জিনিস যে জিনিসটা বিক্রয়ের জন্য কিনে কিন্তু বিক্রি করে না। কি মাথা করে কথা শুনে বিষয়টা হচ্ছে মণিহারি হচ্ছে ওই জিনিসগুলো যে জিনিসগুলো বিক্রয়ের জন্য কিনে কিন্তু বিক্রি করে না, বিক্রয়ের কাজে ব্যবহৃত হয়। যেমন তুমি মনে করো একটা দোকানে গেলা জামা কাপড় কিনতে, দামাদামি করার পরে তোমার একটা ব্যাগ দিবে না, যেহেতু ব্যাগটা দিবে তাহলে কি ওই ব্যাগের কি দাম নিচ্ছে তোমার কাছ থেকে? শুধুমাত্র পণ্যের দামটাই নেবে, শুধুমাত্র ব্যাগের দামটা নিবে না। এরকম ক্ষেত্রে এ তো শুধুমাত্র এরকম করলাম, দেখেছে একটা ঝালমুড়ি খাই তো কাগজ দেয়, ঝালমুড়ি খাওয়ার সাথে কাগজ দেয়, ওই কাগজ ওই ঝালমুড়ি দেওয়ার কিন্তু কিনা লাগে। কোনো জিনিস চিনি চিনি টিনি যায় কেন, চিনি ডাউল যায় কেন, একটা পলিথিন দেয়, ওই পলিথিনের কিন্তু দাম রাখে না। আমার কথা কি বুঝাইতে পারছি? এই জন্য বলি যে মণিহারি হচ্ছে ওই সব জিনিসগুলো যে জিনিসগুলো বিক্রির জন্য কিনে কিন্তু বিক্রি করে না। তার মানে মণিহারি কিনছে, এটা কি নগদ টাকা দিছে না? নগদ টাকা দিছে, তার মানে নগদ টাকা কমছে।
কারণ সম্পদ নগদ এ হ্রাস। ও এখন মনিহারি কি টাকা যেহেতু দিয়ে দিয়েছি এবং এটা বিক্রি করে কোনো আয় নাই, মানে এইটা থেকে কোনো আয় নাই, মনের থেকে কোনো আয় নাই, তার মানে এটা হচ্ছে ব্যয়। ব্যয়ের বাপের নাম কি, বা ব্যয় কার উপাদান? মালিকানা সত্ত্বের উপাদান। ব্যয় ক্রয় মনিহারি যা লাগবে সমস্যা নাই। ব্যয় যদি বৃদ্ধি পায় মালিকানা সত্ত্ব হ্রাস পায়। ক্লিয়ার? একটা আছে 20 তারিখ, সুমনা ট্রেডার্সের নিকট হতে 30,000 টাকা পাওয়া গেছে। তাহলে কি পাইছি, তার মানে নগদ টাকা বাড়ছে। যেহেতু 30,000 টাকা পাইছি, তার মানে নগদ টাকা 30,000 বাড়ছে। তাহলে আমরা এইটুক বুঝলাম, বড়টুক বুঝবো না। কারণ সম্পদ নগদ এর বৃদ্ধি। ও এখন পাইতাম কার কাছে? দিনাজের কাছে পাইতাম। আয়ের বকেয়া কি সম্পদ, দিনাজের কাছে পাইতাম কার কাছে? দিনাজের কাছে। এখন সে আমারে টাকা দিয়ে দিছে, তাহলে কি দিনাজের কাছে টাকা পাবো? নিশ্চয়ই না। তাহলে কি কমছে আমার? সম্পদ দেনাদার এ হ্রাস। এই হলো আমাদের ক নম্বরের উত্তর। একটু মনোযোগ সহকারে কি করছি কি বলছি এটা একটু দেখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা এই কারণ দেখে আমরা বিবরণী ছক করতে পারবো। হ্যাঁ, তবে আমার বিবরণী ছক করার জন্য কি করতে হবে? একটা ছক নিতে হবে। দেখি ছক এখানে হয় কিনা, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে কারণ দেখে বিবরণী ছক করা যায়। আমি যদি এই প্রশ্নগুলো উঠে দিই তাহলে মনে হয় পারবো। আমি টোটাল অঙ্কটা একটু মুছে দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, ঠিক আছে, এখানে করবো। কারণ অঙ্কটা সাইলেন্ট দেন তো, বড় সব করবো না, এইটাতে আমরা মন্তব্য করবো না, ঠিক আছে? মন্তব্য তারিখ মালিকানা সত্ত্ব দায় এটাই দুটাই হবে না, আমি জানি, যেহেতু এখানে বড় সব কাটলাম না, ঠিক আছে? তারিখ এর সমান সম্পদ সমান সমান এর সমান দায় এর সমান মালিকানা সত্ত্ব এ প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস টি। আমরা এখন করতে পারবো কি, এইখান থেকে আমি অঙ্ক করতে পারবো। আমাদের এই খ নাম্বার থেকে অঙ্ক করতে পারবো। খ নাম্বার আমাদের যদি সঠিক হয় তাহলে এরাও সঠিক হবে। 2017 জানুয়ারি 1 তারিখ কি করছি? সম্পদ এ বৃদ্ধি পাইছে, মালিকানার মূলধন বৃদ্ধি পাইছে, সম্পদের ঘরে নগদ বৃদ্ধি পাইছে। এটা কি সম্পদের ঘর না? সম্পদের ঘর। কি বৃদ্ধি পাইছে? নগদ। কত টাকা? টাকা হচ্ছে 75,000 টাকা। আর কি বৃদ্ধি পাইছে? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে। মালিকানা সত্ত্বের ঘর এটা, এইটা হচ্ছে মূলধন, এইটার জন্য হচ্ছে 75,000 টাকা এখানে, ঠিক আছে? যেহেতু এখানে টাকা আছে এখানে লিখতে হবে, কালকে বলছিলাম। এখন পরবর্তী লেনদেন কি? দেনাদার এ বৃদ্ধি মালিকানা সত্ত্ব ই বৃদ্ধি। তার মানে ধারে পণ্য বিক্রয় করছে 40,000 টাকা, ধারে পণ্য বিক্রয় 50,000 টাকা, ঠিক আছে? দেনাদার দুটোই সম্পত্তি, এইটাও সম্পদ, একটা সম্পদ একটা মালিকানা সত্ত্ব, দুটোই বৃদ্ধি হয়েছে। তার মানে সম্পদ দেনাদার নগদ তো বৃদ্ধি পায় নাই। দেনাদার কত টাকা? 50,000 টাকা। মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে কত টাকা? সেম। বিক্রয় এই দুটো যোগ করলে 1,25,000। এখন বলছে নগদে মণিহারি ক্রয় 20,000 টাকা, 2200 টাকা। মণিহারি ক্রয় করছে কি? তাহলে কি নগদ টাকা কি করছে? কমছে। 2200 টাকা নগদ টাকা
কমছে। আর কি কমছে? মালিকানা সত্ত্ব 2200 টাকা কমছে। এটা কি? মনিহারি। এটা বিয়োগ করে দিতেছে 72,800, 1,22,800। ক্লিয়ার? আর পরবর্তী লেনদেন আছে 1,000 কাছ থেকে 30,000 টাকা প্রাপ্তি। 1,000 টাকার কাছ থেকে পাওয়া গেল 30,000 টাকা। তাহলে কি নগদ টাকা কি বাড়ছে না? 30,000। নগদ টাকা 30,000 বাড়ছে এবং 1,000 30,000 কমছে। 20,000, 2,800। এখানে তো টাকা আসে নাই, তা আছে তাই। এখন দুই পাশে যোগ করবো। এই পাশে তো 1,22,800 আছে। 1,02 আর 20, 1,22,800। অঙ্কটা কত সহজ হয়ে গেল, তাই না? আমরা যদি এইটা পারি, এটা অবভিয়াসলি পাঠিয়ে দেবো। শখের যেরকম সমস্যা আছে সেরকম সমস্যা সমাধান হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে যে অঙ্কটা আলোচনা করছি এই ধারাবাহিকতায় সামনে প্রত্যেকটা অঙ্কের আলোচনা করবো। তোমরা আমার পাশেই থাকবা, শুধুমাত্র পাশে থাকলে হবে না। আর তোমাদের আমার আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে তোমাদের বন্ধু বান্ধবের ভিতরেও শেয়ার করবা। সুপ্রিয় শিক্ষার্থী, আমার আজকের ক্লাস আজকের মতো এইখানেই শেষ করতে। সবাই ভালো থাকবা। আজান দিছে মসজিদে, সবাই ভালো থাকবা এবং নামাজ কালাম করবো। নামাজ কালাম করে আমার জন্য দোয়া করবা। আমিও সবার জন্য দোয়া করবো। সবাই সুস্বাস্থ্য এবং বহুমঙ্গল উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শেষ করছি। আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।